ঈদের ছুটি শেষে ঢাকা ফেরার প্রতিযোগিতা, ট্রেনে স্বস্তি, সড়ক মহাসড়কে ভোগান্তি, বিভিন্ন জায়গায় দুর্ঘটনায় 9 জন নিহত। পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও সীমান্তে আরো অর্ধশত মানুষকে পুশিন, ভারতের আচরণ অমানবিক বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাফলংয়ে উপদেষ্টা রিজওয়ানা ও ফাউজুল কবিরের গাড়ি আটকে পাথর শ্রমিকদের বিক্ষোভ, স্টোন ক্রাশার মেশিন চলতে না দেওয়ার ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 4 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10:45টার দিকে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই সফরে প্রধান উপদেষ্টাকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দেয়া হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বহুল আকাঙ্ক্ষিত বৈঠকে নির্বাচন প্রশ্নে সর্ববৃহৎ দলটির সাথে সরকারের তৈরি হওয়া দূরত্বের অবসান হয় বলে ধারণা করা হচ্ছে। এছাড়া প্রবাসীদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও 4 দিনের সফরে ব্যস্ততম সময় পার করেন প্রধান উপদেষ্টা। ছুটি শেষে কাজে যোগ দিতে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ, ফিরতি মানুষের ভিড় প্রবেশপথগুলোতে। শনিবার কমলাপুর রেলওয়ে স্টেশনে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। শনিবার যথাসময়ে প্রায় প্রতিটি ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে ঢাকায় আসা মানুষের পাশাপাশি গ্রামে যাওয়া মানুষের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। ট্রেনের ফিরতি যাত্রা নিয়ে স্বস্তি রয়েছে যাত্রীদের। সড়ক পথেও ঢাকায় প্রবেশ করছেন ফিরতি যাত্রীরা। সকাল থেকেই রাজধানী সায়দাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে বিভিন্ন জেলার ফিরতি বাসের সংখ্যা বেড়েছে। রাজধানীও তার চিরচেনা রূপে ফেরেনি। সড়কে নেই যানবাহনের চাপ। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বাড়ায় রাতে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত বিভিন্ন এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। তবে ভোর থেকেই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হলেও বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কে ঢাকার দিকে গাড়িগুলোর চাপ আবারও বেড়েছে এবং উত্তরবঙ্গের দিকে গাড়িগুলো অনেকাংশে খালি যাচ্ছে। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 65 কিলোমিটার সড়কে সার্বিক নিরাপত্তায় পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও ঢাকামুখী যানবাহনের চাপ বাড়ছে। তবে কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত মহাসড়কে স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। সড়কের সার্বিক নিরাপত্তায় কাজ করছে পুলিশ। সড়ক দুর্ঘটনায় দিনাজপুরে 5 জন, মুন্সিগঞ্জের পদ্মা সেতুতে 2 জন এবং ঝালকাঠিতে 2 জন নিহত হয়েছে। পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা নাবিল পরিবহনের বাসটি ভোরে দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায় পৌঁছালে ঘোড়াঘাটের নূরজাহানপুর এলাকা অতিক্রমের সময় দাঁড়িয়ে থাকা আম বোঝাই ট্রাককে পেছনের থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন 5 জন। এদিকে শুক্রবার রাত 11:15টায় মুন্সিগঞ্জের মাওয়ামুখী লেনে পদ্মা সেতুর 2 নম্বর পিলারের কাছে যাত্রীবাহী একটি বাস, প্রাইভেট কার ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। ইমাদ পরিবহনের ওই বাসটি ঢাকার উদ্দেশ্যে আসছিল। সংঘর্ষে ট্রাকের পেছনের অংশের সঙ্গে ধাক্কা লেগে বাসের চালকের আসনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাস চালক ছাড়াও আরও 1 যাত্রী নিহত হন। এই ঘটনায় আহত শিশুসহ অন্তত 10 জনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। অন্যদিকে ঝালকাঠির রাজাপুরের পাকাপুল এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছেন 2 জন। পঞ্চগড়ের সীমান্ত দিয়ে 12 বাংলাদেশি, 4 ভারতীয় নাগরিক সহ 16 জনকে, লালমনিরহাটে 12 জনকে এবং ঠাকুরগাঁওয়ে 23 জনকে পুশিন করেছে বিএসএফ। পঞ্চগড়ের সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিস্ত্রিপাড়া ও তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পেদিয়াগছ সীমান্ত দিয়ে শনিবার ভোরে তাদের বাংলাদেশে পুশিন করা হয়। এদিকে লালমনিরহাটের 2 উপজেলার 3 সীমান্ত দিয়ে আবারও 12 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি জানায়, হাতিবান্ধার বনচৌকি সীমান্ত দিয়ে বিএসএফ 3 জনকে পুশিন করলে গ্রামবাসী তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। অপরদিকে একই উপজেলার পূর্ব সারডুবি সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর বাধায় অপর 3 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়েছে বিএসএফের। পাটগ্রাম শ্রীরামপুরের ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ভোরে 6 নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। বিজিবি ও সীমান্তের লোকজন তাদেরকে আবারও সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপাশে ভারতীয় অংশে ফেরত পাঠিয়েছে। এই ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। অন্যদিকে ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে 23 জনকে বাংলাদেশে পুশিন করেছে বিএসএফ। এদের মধ্যে 4 জন পুরুষ, 12 জন নারী এবং 7 শিশু রয়েছে।
এপিবিএনের কাছে মারণাস্ত্র থাকলেও পুলিশ আপাতত রাইফেল ব্যবহার করতে পারবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর উত্তরায় এপিবিএন হেডকোয়ার্টার্স পরিদর্শনের সময় এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, সেনাবাহিনীর মতো এপিবিএনেরও সম্মুখ যুদ্ধে অংশ নিতে হয়, তাই তাদের মারণাস্ত্র কিংবা ভারী অস্ত্র ব্যবহার করতে হয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চাইতে সন্তোষজনক বলে দাবি করেন তিনি। প্রধান উপদেষ্টা যখনই নির্বাচনী সিদ্ধান্ত দেবেন তখনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত থাকবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতের পশিন অমানবিক বলে মন্তব্য করেন তিনি। পরে র্যাব 1-এর কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান উপদেষ্টা যে সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত আছি। আপনারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন স্যার? যেহেতু একটা আমাদের ইলেকশন যে সময় হবে ওই সময়ের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার হবে আমরা ওই ধরনের প্রস্তুতি আছি। এপি ব্যাটালিয়নের রুল এবং অন্যান্য নর্মাল পুলিশের রুল কিন্তু এক না, একটা এক এক রুলে কিন্তু তৈরি হয়েছে। এখন এদের রুল হচ্ছে ডিউরিং ইভেন যদি আমাদের কোনো সময় যুদ্ধ করতে হয়, এরা কিন্তু সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে, এরা কিন্তু সেনাবাহিনীর সাথে সবাই যুদ্ধ করবে, বাট একা কিন্তু একবার ফ্রন্টে যুদ্ধ করতে হবে। এই জন্য তাদের অর্গানাইজেশন এবং তাদের হাতিয়ার অন্যান্য বাহিনীর থেকে একটু ডিফারেন্স। এখানে পুলিশের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন বাহিনীর হাতিয়ারটা ডিফারেন্স। সিলেটের জাফলংয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের গাড়ি বহর আটকে দিয়ে বিক্ষোভ করেছেন পাথর শ্রমিকরা। শনিবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএ এলাকা পরিদর্শন করে ফেরার পথে স্থানীয় শ্রমিকরা তাদের গাড়ি বহর আটকে বিক্ষোভ করেন। এর আগে পরিবেশ ও জ্বালানি উপদেষ্টা সরকারি কর্মকর্তাদের নিয়ে জাফলংয়ের এসিএ এলাকা পরিদর্শন করেন। পরে তারা সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান জানান, জাফলংকে পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে। আর জ্বালানি উপদেষ্টা বলেন, পাথর উত্তোলন করতে দেয়া হবে না এবং স্টোন ক্রাশার মেশিনগুলো এলাকায় থাকতে পারবে না। কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। এই জায়গাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই যে পাথর উত্তোলন করে, এবং এই যে ক্রাশারগুলো এগুলো তো সর্বনাশ করে দিয়েছে। তো এই জন্য আমরা প্রথম কথা হচ্ছে যেটা যে আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত আমরা দিয়েছি। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে এখানে যে এই যে ক্রাশারগুলো আছে এগুলোকে দেখাতে সরাতে হবে। সিলেটে করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। বিমানবন্দর, রেল স্টেশনে সতর্কতার পাশাপাশি করোনা মোকাবিলায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন হাসপাতালে প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনা সতর্কতা হিসেবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষার জন্য বসানো হয়েছে থার্মাল স্ক্যানার। একই সঙ্গে রাখা হয়েছে আইসোলেশন সেন্টার। এছাড়া রেলওয়ে স্টেশনেও নেওয়া হয়েছে সতর্কতামূলক কার্যক্রম। মুখে অবশ্যই মাস্ক ইউজ করার জন্য আমরা মাইকিং করতেছি, আমাদের এখানে স্টেশনের যাত্রীদের আমরা সচেতনতা করতেছি। এই নিয়ে আমাদের যারা ডিউটি করতেছে ওদেরকে আমরা বলতেছি যাতে করোনা বিধি সবাই মেনে চলে। করোনা ডেডিকেটেড শামসুদ্দিন আহমেদ হাসপাতালে রোগীদের বাড়তি চাপ মোকাবেলায় এরই মধ্যে 16টি আইসিইউ সহ নারী ও পুরুষদের জন্য 40টি বেডের ব্যবস্থা করা হয়েছে। আইসোলেশন ওয়ার্ড এবং আইসিইউ ওয়ার্ড প্রস্তুত আছে। এখন শুধুমাত্র আমরা টেস্ট যদি স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা আসে, আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বা স্যাম্পল কালেকশন সেগুলো আমরা শুরু করে দেওয়ার জন্য মোটামুটি প্রস্তুত আছি। এদিকে সিলেটের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও করোনা মোকাবেলায় আলাদা ফ্লু কর্নারের ব্যবস্থা করা হয়েছে। ফ্লু কর্নার করব, তার মানে যাদের সর্দি কাশি জ্বর গলা ব্যথা আছে তারা অন্যান্য রোগীদের সাথে মিশে গেলে কিন্তু সংক্রমণটা বেড়ে যাবে। এখানে ওনাদের রেজিস্ট্রেশন হবে আলাদা, টিকিট কাউন্টার হবে আলাদা এবং ওনাদের রিপোর্টিংটা হবে আলাদা, ওনাদের চিকিৎসা ব্যবস্থা আলাদা, ওনাদের যে ওষুধ দেওয়া হবে সেটাও আলাদা। এটা ফ্লু সেন্টার একটা ওয়ান স্টপ সার্ভিসের মতন করে আমাদের ডেপুটি ডিরেক্টরের নেতৃত্বে এই দায়িত্ব পালন করছেন। সিলেটে এখনও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে, তবে যে কোনো সময় পরিস্থিতি খারাপ হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবারও ব্যাংকের প্রতি আস্থা বাড়তে শুরু করেছে গ্রাহকদের, বাড়ছে আমানতের হারও। চলতি বছরের প্রথম 3 মাসেই ব্যাংক খাতে আমানত বেড়েছে 40,000 কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায় গত ৩ মাসে আমানত বেড়ে দাঁড়িয়েছে 19,23,505 কোটি টাকায়। গত বছরের ডিসেম্বরের শেষে ব্যাংক খাতে ৩ মাসে আমানতের পরিমাণ ছিল 18,83,711 কোটি টাকা। সেই হিসেবে ৩ মাসের ব্যবধানে আমানত বেড়েছে 2% বেশি। এক বছরের ব্যবধানে ব্যাংক খাতে গ্রাহকের আমানত বেড়েছে 1,61,202 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী আমানতের পাশাপাশি এই সময়ের মধ্যে ঋণ বেড়েছে প্রায় 30,000 কোটি টাকা। গত জানুয়ারি থেকে মার্চ প্রান্তিক শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 17,12,618 কোটি টাকা। বেনাপোল সীমান্ত থেকে দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায় রাতে কে বা কারা মনির ও রেহানা খাতুন দম্পতিকে তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে রেহানাকে হত্যা করে সীমান্তের পাশে মাঠে ফেলে রাখে। মনিরকে হত্যার পর গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়। সকালে স্থানীয়রা তাদের লাশ দেখে পুলিশে খবর দেয়। হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ। নরসিংদীতে রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন। স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন কক্ষে শনিবার দুপুরে এই সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন। অভিযোগ করেন সম্প্রতি রায়পুর উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগ বিষয়ে তাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা অপপ্রচার করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। বলেন, প্রকাশিত সংবাদে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তা আদৌ সত্য নয়। ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে থাকে রায়পুরা উপজেলা প্রশাসন, এতে তার কোনো প্রকার সম্পৃক্ততা নেই। এ সময় গণমাধ্যমে যেসব অপপ্রচার করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানান আব্দুর রহমান খোকন। সেই সাথে ভবিষ্যতে সংবাদ প্রচারে আরও দায়িত্বশীল ভূমিকা পালনে সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন। এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হযরত আলী ভূঁইয়া, সহ সভাপতি মোজাম্মেল হক, ফখরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ইফতেখার আহমেদ ভূঁইয়া ইতু সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। বাগেরহাটে অব্যাহত ভাঙনের মুখে মোংলা ঘোষিয়াখালী নৌ চ্যানেল সংলগ্ন রামপাল উপজেলার রমজাইপুর সহ অন্তত 4টি গ্রাম। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে নদী তীরবর্তী ওই গ্রামের কয়েকশো ঘরবাড়ি ও 2 কিলোমিটার গ্রামীণ সড়ক। ভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণের জন্য বারবার আবেদন করলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এখন ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষ। বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাগেরহাটের রামপাল উপজেলার রমজাইপুর গ্রামের 3 পাশ দিয়ে বয়ে গেছে আন্তর্জাতিক নৌ চ্যানেল মোংলা ঘোষিয়াখালী নদী। কয়েক বছর ধরে নদীর তীর ভাঙনে এরই মধ্যে শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন। নতুন করে আবারও ভাঙন শুরু হওয়ায় ফসলি জমিসহ পেড়িখালী ইউনিয়ন পরিষদ থেকে রমজাইপুর সড়কের বিভিন্ন স্থান ধসে গেছে। নদীতে বিলীন প্রায় 2 কিলোমিটার সড়ক। চরম দুর্ভোগে এলাকাবাসী। স্থানীয় ভ্যান ও অটো চালকরা স্বেচ্ছাশ্রমে সড়ক চলাচলের উপযোগী রাখার চেষ্টা করছেন। এইভাবে তো ভাঙন শুরু হয়েছে। ভাঙনের পরে কিছু ফাইলিং করেছে, ফাইলিং করার পরে তো কোনো টোটালে কোনো কাজই হচ্ছে না। আমার একটি জায়গায় 7 বিঘে একটি জায়গা বিলীন হয়ে যাচ্ছে। এমন অনেক পরিবার এখানে নিঃস্ব হয়ে চলে গেছে। আমার 1.5 বিঘে জমি ছিল, নদী ভাঙনে চলে গেছে। এখন চাই যে আমরা কোন বেলে বাঁচতে পারি, সরকারের সাহায্য। স্কুলে যাওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তাটা ভাঙার কারণে আমি প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছি। এদিকে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে রমজাইপুর পূর্বপাড়া ঘোষিয়াখালী নদীর তীরে মানববন্ধন করেছেন স্থানীয়রা। নদী ভাঙন রোধে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এই বিষয়ে আমরা অবগত আছি, পরিদর্শন করেছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করেছি। আমরা ঈদুল আজহা ছুটি পরবর্তী দ্রুততম সময় ওখানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরিদর্শন করে তাদের নির্দেশনা মোতাবেক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শুধু রমজাইপুর গ্রাম নয়, জেলার রামপাল, মোড়েলগঞ্জ, সদর ও মোংলা সহ 5 উপজেলায় 12 কিলোমিটারের বেশি এলাকায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ির পানছড়িতে নাশকতার পরিকল্পনার অভিযোগে চট্টগ্রাম মহানগর আওয়ামী মোটর চাকল শ্রমিক লীগের নেতা হুমায়ুন কবিরকে ধরে পুলিশের সোপর্দ করেছে জনতা। সকালে পানছড়ি বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি চট্টগ্রাম মোটর শ্রমিক লীগের অর্থ সম্পাদক। পানছড়ি উপজেলা জনতা ও যুবদলের নেতারা তাকে আটক করে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া সম্প্রতি একটি সভায় স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে চট্টগ্রামে। পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল হয়। রাজশাহী গোদাগাড়ি খেতুরধামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের অনুষ্ঠান বানচাল ও আদিবাসী এক যুবককে বেধড়ক পেটানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। দুপুরে রাজশাহী বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের মাধ্যমে শিক্ষক সমাজের বৈষম্য দূরীকরণ নিশ্চিত করা সহ 14 দফা দাবিতে সাতক্ষীরায় শিক্ষক সম্মেলন হয়েছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা শাখার আয়োজনে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ডক্টর কোরবান আলী। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার জেইউসির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক সহ 9টি পদে হেলালি মাহবুব জাফর পুরো প্যানেল নির্বাচিত হয়েছেন। সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত কক্সবাজার প্রেস ক্লাবের হলরুমে একটানা ভোট হয়। নির্বাচনে 53 জন ভোটারের মধ্যে 39 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ঝিনাইদহ সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস, এমআরআই ও সিটি স্ক্যান চালুর দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে সদর হাসপাতালের সামনে এই কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। নোয়াখালী 4 আসনের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট শাহিনুর বেগম সাগর। দুপুরে জেলা সদরের সোনাপুরে নিজ বাসভবনে এই শুভেচ্ছা বিনিময় করেন তিনি। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে ঈদ পুনর্মিলনী হয়েছে। শহরের বরফকল খেলার মাঠে প্রায় 15,000 মানুষকে নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ঈদের ছুটি শেষে ঢাকা ফেরার প্রতিযোগিতা, ট্রেনে স্বস্তি, সড়ক মহাসড়কে ভোগান্তি, বিভিন্ন জায়গায় দুর্ঘটনায় 9 জন নিহত। পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও সীমান্তে আরো অর্ধশত মানুষকে পুশিন, ভারতের আচরণ অমানবিক বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাফলংয়ে উপদেষ্টা রিজওয়ানা ও ফাউজুল কবিরের গাড়ি আটকে পাথর শ্রমিকদের বিক্ষোভ, স্টোন ক্রাশার মেশিন চলতে না দেওয়ার ঘোষণা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।